উত্তরাধিকার সমরেশ মজুমদার পর্ব 11। হেমলতা জলপাইগুড়িতে আসার পর হঠাৎ যেন গড়িয়ে যাচ্ছেন। প্রায়ই অম্বল হচ্ছে আজকাল। কিছু খেলে হজম হয় না ঠিক। সব কাজ শেষ করে খেতে খেতে 4টে বেজে যায়। সেই সময় অনিমেষ আসে। পিসিমার আলু চালের ভাত নিরামিষ তরকারি দিয়ে খেতে ও খুব ভালোবাসে। শরীরশেখরের সন্দেহ অনিমেষের সঙ্গে খাবার জন্যই হেমলতার 4টার আগে খেতে বসা হয় না। অনেক বকাঝকা করেছেন, কোনো কাজ হয়নি। নিজের হাতে রান্না সেরে শরীরশেখরকে খাইয়ে সমস্ত বাড়ি ঝেড়ে মুছে বাসন মেজে তবে নিজের নিরামিষ রান্না শুরু করবেন হেমলতা। একটু পিটপিটে স্বভাব আগেও ছিল। শরীরশেখর লক্ষ্য করেছেন ইদানিং সেটা আরও বেড়েছে। 24 ঘন্টা জল ঘেটে ঘেটে দুপায়ের আঙুলের ফাঁকে সাদা হাজা বেরিয়ে গেছে। অনিমেষের মুখে শরীরশেখর সদ্য সেটা জানতে পারলেন। বিকেলে যখন ওরা মুখোমুখি খেতে বসে সে দৃশ্য বেশ মজার। পিঁড়িতে বাবু হয়ে বসে অনিমেষ। হেমলতা অত বড় ছেলেটাকে ভাত তরকারি মেখে গোল্লা পাকিয়ে দিয়ে নিজে মাটিতে উবু হয়ে বসে খাওয়া শুরু করেন। প্রায় একই সংলাপ দিয়ে খাওয়া শুরু হয় রোজ। শরীরশেখর চুরি করে শুনেছেন। অনিমেষ বলে, মাকে তুমি ফ্রক পরা দেখেছ? হেমলতা খেতে খেতে বলেন, 15 বছরের মেয়ে ফ্রক পরবে কি? তবে বিয়ের আগের দিনে নাকি রান্নাঘরে ঢোকেনি। তো দাদু যখন দেখতে গিয়েছিল তখন ওর বাবা খুব হুজুম দিয়েছিল, এই রাঁধতে পারে সেই রাঁধতে পারে। তারপর আর কি, বিয়ের পর আমি রেঁধে দিতাম আর তোর দাদু জানতো মাধুরী রেঁধেছে। তবে খুব চটপট শিখেছিল। মা দেখতে খুব সুন্দরী ছিল না? মুখটা খুব মিষ্টি ছিল, তবে ভীষণ মোটা। হাতটাতগুলো কি এক হাতে ধরা যায় না। মাথায় চুল ছিল বটে, হাঁটুর নিচ অবধি নেমে আসতো। 2 হাতে চুল বাঁধতে হিমশিম খেতে হতো। একদিন রাগ করে অনেকটা কেটে দিলাম। মা মোটা ছিল? অনিমেষের গলায় বিস্ময়। বাবার তো ওইরকম পছন্দ ছিল। আমার প্রথম মার নাকি পাহাড়ের মতো শরীর ছিল। বিয়ের পর আমরা তোর মাকে নিয়ে খুব ঠাট্টা করতাম। তারপর তুই হতে হতে কেমন রোগা রোগা হয়ে গেল। তারপর অনেকক্ষণ চুপচাপ দুজনে কথা না বলে খেয়ে যায়। বিকেলের অনির এই ভাত খাওয়াটা একদম পছন্দ করেন না শরীরশেখর, কিন্তু মেয়ের জন্য কিছু বলতেও পারেন না। অনেক কিছু এখন মেনে নিতে হচ্ছে বাধ্য হয়ে। শরীরশেখর বুঝতে পারছেন তার পুঁজি দ্রুত ফুরিয়ে আসছে। এতদিন চা বাগানের চাকরিতে মাইনে ছাড়া বাড়িতে কোনো উপার্জন করেননি। বিলাসিতা ছিল না, তাই জমানো টাকার বেশিরভাগ দিয়ে এই বাড়িটা তৈরি করার পর হাতে যা আছে তাতে মাত্র কয়েক বছর চলতে পারে। এখনও তার স্বাস্থ্য ভালো। ইচ্ছে করলে এই শহরে কোনো দেশি চা বাগানের হেড অফিসে একটা চাকরি জুটিয়ে নিতে পারে, কিন্তু আর গোলামি করতে প্রবৃত্তি হয় না। চা বাগানের ইতিহাসে এতদিন পেনশনের ব্যাপারটাই ছিল না। রিটায়ার করার পর অনেক লেখালেখি করে কলকাতা থেকে তার জন্য 75 টাকার একটা মাসিক পেনশনের অনুমতি আনিয়েছেন। শরীরশেখরের ধারণা তার চিঠির চেয়ে ম্যাকফারসনের সুপারিশ বেশি কাজ করেছে। মেম সাহেব এখনও প্রতি মাসে তাকে চিঠি লেখেন ডিয়ার বাবু বলে। সর্বছেড়ার জন্য কষ্ট হয় তার। শরীরশেখরকে তিনি ভোলেননি এইসব টানা টানা হাতের লেখা। অনিমেষকে সেই চিঠি পড়ান শরীরশেখর। খামের ওপর ডাকঘরের ছাপ থেকে দেশটাকে নাতির কাছে উপস্থিত করতে চেষ্টা করেন। মিসেস ম্যাকফারসন লিখেছিলেন, তোমার গ্র্যান্ডসন যখন এখানে ব্যারিস্টারি পড়তে আসবে তখন সব খরচ আমার। শরীরশেখর অনিমেষকে বিলেতে পাঠাবেন বলে যখন ঘোষণা করেন তখন সময়ের হিসাব তার হারিয়ে যায়। পেনশন পাবার পর চলে যাচ্ছে একরকম। 3টে তো প্রাণী, এত বড় বাড়িটা খালি পড়ে থাকে। মহিতোষ তাকে টাকা পাঠাতে চেয়েছিলেন প্রতি মাসে, রাজি হননি তিনি। বলেছিলেন, তাহলে ছেলেকে হোস্টেলে রাখো। আর কথা বাড়াননি মহিতোষ। টাকার দরকার হলে বাড়ি ভাড়া দিতে পারেন শরীরশেখর। এটা তার এক ধরনের আনন্দ। কেউ ভাড়া চাইলে তাকে মুখের উপর না বলে দিয়ে মেয়ের কাছে এসে বলেন, বুঝলে হ্যাঁ, এই যে বাড়িটা দেখছো, এই হলো আমার আসল ছেলে। শেষ বয়সে এই আমাকে দেখবে। এখন প্রতি বছর তিস্তায় ফ্লাড আসে। যেমনভাবে নিয়ম মেনে বর্ষা আসে, শীত আসে, তেমনি বন্যার জল শহরে ঢুকে পড়ে। নতুন বাড়িতে ওঠার পর জল আর জিনিসপত্র নষ্ট করার সুযোগ পায় না। শুধু প্রতি বছর শরীরশেখরের বাগানের ওপর পলিমাটির স্তরটা বেড়ে যায়। এখন নদী দেখলে শরীরশেখর বুঝতে পারেন 2-1 দিনের মধ্যে বন্যা হবে কিনা। এমনকি তিস্তা যখন খটখটির শুকনো সাদা বালির চলে, হাজার হাজার কাশ গাছ বাতাসে মাথা দোলায়, যখন ওপারের বার্নিশ ঘাট অবধি জলের রেখা দেখা যায় না, ভাঙা ট্যাক্সিগুলো সারাদিন বিকট শব্দ করে তিস্তার বুকে ছুটে বেড়ায়, সেই রকম সময় একদিন হঠাৎ মাঝরাত্রে বোমা ফাটার শব্দ ওঠে তিস্তার বুকে। আর শরীরশেখর বিছানায় শুয়ে শুয়ে নিশ্চিত হয়ে যান কাল ভোরে বেড়াতে গিয়ে দেখতে পাবেন তিস্তার শুকনো বালি রাতারাতি ভিজে গেছে। বিকেল নাগাদ ভুস করে জল উঠে স্রোত বইতে শুরু করবে।
চোখের উপর এই শহরটার চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে। চোখের উপর অনেকে বড় হয়ে উঠতে দেখেছেন। পড়াশোনায় ভালো ছেলেটা, পড়ার কথা কখনো বলতে হয় না। আজ অবধি কারোর কাছ থেকে কোনো রকম নালিশ শুনতে হয়নি ওর বিরুদ্ধে। কিন্তু ভীষণ লাজুক অথবা গম্ভীর হয়ে থাকে ছেলেটা। এই বয়সে ওরকম মানায় না। জোর করে বিকেলে স্কুলের মাঠে পাঠাচ্ছেন ওকে। খেলাধুলা না করলে শরীর ঠিক থাকবে কি করে? ক্রমশ মাথাচাড়া দিচ্ছে ওর শরীর। এই সময় ব্যায়াম দরকার। অনিমেষ শুনেছিল দাদু সেকালে ফার্স্ট ক্লাস অবধি পড়েছিলেন, কলেজে যাননি কোনো দিন। কিন্তু এত ভালো ইংরেজি বুঝিয়ে দিতে পারেন যে ওদের স্কুলের রজনীবাবু অবাক হয়ে গিয়েছিলেন। একবার প্রতিশব্দ লিখতে বলেছিলেন রজনীবাবু। অনিমেষ বাড়িতে এসে দাদুকে জিজ্ঞাসা করতে একটা শব্দের 5টা প্রতিশব্দ পেয়ে গেল। রজনীবাবুর মুখ দেখে ক্লাসে বসে পরদিন অনিমেষ বুঝতে পেরেছিল তিনি নিজেও অতগুলো জানতেন না। ছোট ডিকশনারিতে অতগুলো না পেয়ে রজনীবাবু ওকে জিজ্ঞাসা করেছিলেন কোত্থেকে ও এসব লিখেছে। অনিমেষের মুখ থেকে শুনে রজনীবাবু বিকেলে এসে দাদুর সঙ্গে আলাপ করে গিয়েছিলেন। ম্যাকফারসন সাহেব দাদুকে একটা ডিকশনারি দিয়েছিলেন যার ওজন প্রায় 10 হবে। অনিমেষ দু হাতে কোনো ক্রমে এখন সেটাকে তুলতে পারে। রজনীবাবু মাঝে মাঝে এসে সেটা দেখে যান। শেষ পর্যন্ত কিছুই চেপে রাখা গেল না। শরীরশেখর যতই আড়াল করুন, মহিতোষের বিয়ের আজ এ বাড়িতে লাগতে আরম্ভ করল। মহিতোষ নিজে আসছেন না বটে, কিন্তু তার হবু শ্বশুরবাড়ির লোকজন নানা রকম কথাবার্তা বলতে শরীরশেখরের কাছে না এসে পারছেন না। শরীরশেখর সকালে বাজারে গিয়ে এক গাদা মিষ্টি নিয়ে আসেন। কখন কে আসে বলা যায় না। হেমলতা তা দিয়ে অতিথি আপ্যায়ন করেন। মেয়ের বাড়ি থেকে যারা আসেন তারা অনেকে দেখে একটু অস্বস্তির মধ্যে থাকেন, সেটা অনি বেশ টের পায়। দাদু পিসিমা ওকে মুখে কিছু না বললেও ও ব্যাপারটা জেনে গেছে, সেটা বুঝতে পেরে গেছেন। অনেক ধারণা ছিল বিয়ে হলে খুব ধুমধাম হয়, অনেক আত্মীয় স্বজন আসে, কিন্তু ওদের বাড়িতে কেউ এলো না। শুধু এক বিকেলে সাধুচরণ এক বৃদ্ধ ভদ্রলোককে সঙ্গে নিয়ে শরীরশেখরের কাছে এলেন। ওদের সাজগোজ দেখে কেমন সন্দেহ হলো অনিমেষের। পা টিপে ও দাদুর ঘরের জানালার কাছে এসে কান পাতল। সাধুচরণ বলেছিলেন, সব ঠিকঠাক আছে, এবার আপনাকে যেতে হয়। শরীরশেখর বললেন, সন্ধে সন্ধে বিয়েটা হয়ে যাবে আশা করি, আমি আবার 8টার মধ্যে শুয়ে পড়ি। বৃদ্ধ ভদ্রলোক বললেন, হ্যাঁ, সন্ধ্যাবেলাতেই বিয়ে, আপনি খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ফিরতে পারবেন। শরীরশেখর বললেন, খাওয়া দাওয়া? না বেয়াই মশাই, আমি তো খেতে পারবো না, আমাকে এ অনুরোধ করবেন না। বৃদ্ধ বললেন, সে কি, তা কখনো হয়? শরীরশেখর বললেন, হয়। আমার বাড়িতে আমার নাতি আছে যাকে আমরা এই বিয়ের কথা জানাইনি, তাকে বাদ দিয়ে কোনো আনন্দ উৎসবে আহার করতে অক্ষম। বৃদ্ধ বললেন, কিন্তু তাকে তো আপনি নিজেই নিয়ে যেতে চাননি। শরীরশেখর বললেন, ঠিকই, ওই অনুষ্ঠানে ওর উপস্থিতি কি কারো ভালো লাগবে? তাছাড়া একজনকে যখন এনেছিলাম তখন অনেক আমোদ আহ্লাদ করেছি, তবু তাকে কি রাখতে পারলাম? ওসব কথা যাক, পাত্রের পিতা হিসেবে আমার কর্তব্যটুকু করতে দিন, এর বেশি কিছু বলবেন না। অনি শুনল দাদু গলা চড়িয়ে ডাকছেন, হেম হেম। রান্নাঘর থেকে সাড়া দিতে দিতে পিসিমা এই ঘরের দরজা অবধি এসে থেমে গেলেন। কি বলছেন? আমি চললাম, সেই হারটা দাও তো। ওই তো আপনার ড্রয়ারের মধ্যে আছে। কিন্তু আপনি জামা কাপড় পাল্টালেন না? এরকম ময়লা পাঞ্জাবি পরে লোকে বাজারে যায়, বরকর্তা হয়ে যায় নাকি? অনি ড্রয়ার খোলার আওয়াজ পেল। তারপর শুনলো দাদু বলছেন, আমি 8টার মধ্যে ফিরে আসব। অনিকে বলল ও যেন আমার জন্য অপেক্ষা করে, একসঙ্গে খাবো। পায়ের শব্দ পেরোতেই অনি দ্রুত সরে এলো। আড়ালে দাঁড়িয়ে ও দেখলো সাধুচরণ আর সেই ভদ্রলোকের সঙ্গে দাদু বাইরে বেরিয়ে এলেন। পিসিমার গলায় দুর্গা দুর্গা শুনতে পেল সে। সাধুচরণ ও সেই ভদ্রলোকের পাশে দাদুকে একদম মানাচ্ছে না। লং ক্লথের ময়লা পাঞ্জাবি, হাঁটুর নিচ অবধি ধুতি, লাঠি হাতে দাদু ওদের সঙ্গে হেঁটে গলির বাঁক পেরিয়ে গেলেন। দরজা বন্ধ করে পিসিমা ডাকলেন, অনি, অনি বাবা। সঙ্গে সঙ্গে অনিমেষ সোজা হয়ে দাঁড়ালো। দাদু কোথায় যাচ্ছেন সেটা বুঝতে পেরে ওর অসম্ভব কৌতূহল হতে লাগলো। চট করে এপাশ ওপাশ দেখে নিয়ে বারান্দায় ছেড়ে রাখা চটি জোড়া এক হাতে তুলে ও লাফ দিয়ে ভেতরের বাগানে নেমে পড়ল। বাড়ির পেছন দিয়ে দৌড়ে ও যখন গলির মুখে এসে দাঁড়ালো ততক্ষণে শরীরশেখররা টাউন ক্লাব ছাড়িয়ে গেছেন। দূর থেকে তাদের দেখতে পেয়ে নিশ্চিন্ত মনে হাঁটতে লাগলো ও। এখন প্রায় শেষ বিকেল। টাউন ক্লাবের মাঠে ফুটবল খেলা চলছে। রাস্তাটার লোকজন বেশি, নিরাপদ দূরত্বে অনিমেষ হাঁটছিল। সাধুচরণ একটা রিক্সা দাঁড় করিয়ে কি বলতে শরীরশেখর ঘাড় নাড়লেন। অনিমেষ জানে দাদু রিক্সায় উঠবেন না। শরীর ঠিক থাকলে দাদুকে রিক্সায় ওঠানো সহজ নয়। অবশ্য এখন যদি দাদু রিক্সায় উঠতেন তাহলে অনিমেষ কিছুতেই আর নাগাল পেত না। রিক্সায় না ওঠার জন্য সময় সময় দাদুর উপর খুব রাগ হতো, কিন্তু এখন এই মুহূর্তে ওর খুব ভালো লাগলো। দাদুর সঙ্গে হেঁটে তাল রাখতে পারছেন না সাধুচরণ।
সঙ্গের ভদ্রলোকটি প্রায় দৌড়াচ্ছেন, বড় বড় পা ফেলে চলছেন সরুচোখো লাঠি দুলিয়ে। সাধুচরণকে ও কোনোদিন দাদু বলতে পারল না। এর জন্য অবশ্য হেমলতা দায়ী। অনেকটা যে কষ্ট দেয়, সে মেয়ে মরে গেলে তো কষ্ট পাবেই না, এটা তো জানা কথা। কিন্তু তা বলে 5 জনকে বলে বেড়াবে অর্ধমুক্তি হলো আমার, বাকি অর্ধেকটা যেন স্ত্রীর মৃত্যুর জন্য অপেক্ষা করছে। হেমলতা কোনোদিন ওকে কাকা জ্যাঠা বলতে পারেননি, সেটাই শুধু করেছিল অনি। সামনাসামনি কিছু বলতো না, কিন্তু আড়াল হলেও পিসিমার মতো নাম ধরে বলা অভ্যাস করে ফেলল। ঝোলনা পুল পার হয়ে করলা নদীর ধার ওদের থানার দিকে যেতে দেখে অনি দূরত্বটা বাড়িয়ে দিল। এখানে রাস্তাটা অনেকখানি সোজা, চট করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেও ধরা পড়ে যাবে। নিচে করলা নদীর জল কচুরি পানায় একদম ঢাকা পড়ে আছে। এখনও সন্ধে হয়নি। দাদুদের ওপর চোখ রেখে পুলের মাঝামাঝি এসে নতুন স্যারের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। পুলের তারের জালে হেলান দিয়ে নতুন স্যার দাঁড়িয়ে আছেন। ওকে দেখে নতুন স্যার হাসলেন। কোথায় যাচ্ছে অনিমেষ? কি বলবে বুঝতে না পেরে অনি বলল, বেড়াতে। ও, তোমাদের এই নদীটাকে আমার খুব ভালো লাগে জানো, কেমন চুপচাপ বয়ে চলে যায়। অথচ এর নাম কেন একটা তেতো ফলের নামে রাখলে বলো তো? নতুন স্যার বললেন। অনি দেখছিল দাদুরা খুব দ্রুত দূরে চলে যাচ্ছেন। কিছু বলা দরকার তাই বলল, করলা খেলে তো রক্ত পরিষ্কার হয়। গুড। খুব খুশি হলেন নতুন স্যার। এই নদী শহরে দূষিত রক্ত পরিষ্কার করছে। এককালে এসব জায়গায় দেবী চৌধুরী রানী নৌকো নিয়ে বেড়াতেন। ইংরেজদের সঙ্গে ওর খুব যুদ্ধ হয়েছিল। তিস্তার পাড়ে এখনও নাকি একটা কালী মন্দির আছে, যেটা শুনেছি ওরই প্রতিষ্ঠিত। তুমি দেবী চৌধুরী রানীর নাম শুনেছ? ঘাড় নাড়ল অনি। না। নতুন স্যার বললেন, ঠিক আছে, তোমাকে পরে একদিন ওর কথা বলবো। আজ বরং তোমাকে একটা বই দিই, এটা চিরকাল তোমার কাছে রেখে দেবে। অনি দেখলো নতুন স্যার তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা বই বের করে ওর দিকে এগিয়ে দিচ্ছেন। বইটার মলাটে পাগড়ি পরা একজন মানুষের মুখ, যাকে দেখলে মারোয়ারি দোকানদার বলে মনে হয়। আর ওপরে লেখা রয়েছে আনন্দমঠ, নিচে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নতুন স্যার বললেন, ইনি হলেন আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, আর এই বই হলো ভারতের স্বাধীনতার বীজমন্ত্র বন্দে মাতরমের উৎস। এই বই না পড়লে দেশকে জানা যাবে না, আমাদের ইতিহাসকে জানা যাবে না। বইটা থেকে মুখ তুলে অনি দেখলো থানার রাস্তায় দাদুদের কাউকে আর দেখা যাচ্ছে না। করলার উপর আবছায়া সন্ধ্যার অন্ধকার কোন ফাঁকে চুইয়ে নেমে এসেছে। হঠাৎ কোনো কথা না বলে বই বগলে করে ও দৌড়তে লাগলো। নতুন স্যার অবাক হয়ে ওকে কিছু বললেন, কিন্তু সেটা শোনার জন্য সে দাঁড়ালো না। রাস্তাটা বাঁধানো নয়, একরাশ ধুলো উড়িয়ে ও থানার পাশে এসে দাঁড়াতেই ঢং ঢং করে পেটাঘড়িতে শব্দ হতে লাগলো। এখান থেকে রাস্তা 2 ভাগ হয়ে গিয়েছে। কোন রাস্তা দিয়ে দাদু গিয়েছেন কি করে বোঝা যাবে? হঠাৎ খেয়াল হলো সেদিন দাদু হোটেলের কথা বলছিলেন। থানার ওপাশে কি একটা হোটেলের সাইনবোর্ড দেখেছিল ও একদিন, সেদিনই পা চালালো অনি। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, রাস্তায় তেমন আলো নেই। 2-1টা রিক্সা ছাড়া লোকজন কম যাওয়া আসা করছে। থানার সামনে 2টো সিপাই বন্দুক ঘাড়ে করে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। একা সন্ধ্যাবেলা এদিকে কখনো আসেনি ও। আনন্দমঠটা 2 হাতে চেপে ধরে সামনে দিয়ে হেঁটে এলো অনি। সামনেই একটা বিরাট বটগাছ, তার তলায় ভুজাওয়ালা দোকান। অনি গাছের তলায় চলে এলো। এদিকে আলো নেই একদম, শুধু ভুজাওয়ালার দোকানের সামনে একটা গ্যাস পাইপ জ্বলছে। সেই আবছায়া অন্ধকারে দাঁড়িয়ে অনি দেখলো বেশ কিছু লোক হোটেলের সামনে দাঁড়িয়ে গল্প করছে। একটা কালো রঙের গাড়ির সামনের সিটে দাদু বসে আছেন। দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে সাধুচরণ ছাড়া স্বর্গছের আর মনোজ হালদার মালবাবুকে দেখতে পেল ও। একটু বাদে অনি অবাক হয়ে দেখলো কয়েকজন লোক মহিতোষকে দুপাশে ধরে হোটেলের সিঁড়ি দিয়ে নামিয়ে আনছে। বাবাকে খুব সুন্দর দেখাচ্ছে এখন। এক হাতে টোপর, ধুতি কুচিয়ে ফুলের মতো, অন্য হাতে ধরা, কপালে চন্দনের ফোঁটা, পাঞ্জাবিটা কেমন চকচক করছে আলোয়। বাবা এসে গাড়ির পেছনে উঠে বসলেন। সাধুচরণ আর সেই বৃদ্ধ ভদ্রলোক মালবাবুকে নিয়ে গাড়িতে উঠলেন। গাড়িটা কিন্তু হুশ করে চলে যেতে পারল না, কারণ গাড়ির সামনে ধুতি পাঞ্জাবি পরা লোকজন হেঁটে যেতে লাগলো পথ চিনিয়ে। ছিটিয়ে দাঁড়িয়ে অনি গাড়িটাকে প্রায় ওর সামনে দিয়ে যেতে দেখলো। দাদু গম্ভীর মুখে বসে আছেন। বাবা হেসে মালবাবুকে কি বলছেন। মুখ ফেরালে ওরা ওকে দেখে ফেলতে পারতেন। দেখতে পেলে কি বাবা ওকে বকতেন? হঠাৎ ওর মনে পড়ল বাবার এরকম পোশাক পরা একটা ছবি স্বর্গছেরার বাড়িতে মায়ের অ্যালবামে আছে। মা বলতেন বিয়ের ছবি। আনন্দমঠ জড়িয়ে ধরে অনি চুপচাপ গাড়ির খানিক পেছনে হাঁটতে লাগলো। গলির মুখটায় বেশ ভিড়, গাড়ি ঢুকলো না। 3-4টে গোড়া মতন মেয়ে শাক বাজাতে বাজাতে এসে বাবাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেল। তারপর ভিড়টা সিনেমা হলে ঢোকার মতো গলির ভেতর চলে গেল।
এখন চারদিকে বেশ অন্ধকার। এ রাস্তায় আলো নেই, শুধু বিয়েবাড়ি বলে গলির মুখে একটা হ্যাজাক ঝুলিয়ে দেওয়া হয়েছে। অনির খুব কৌতূহল হচ্ছিল ভেতরে গিয়ে দেখতে সেখানে কি হচ্ছে। বাবা যখন মাকে বিয়ে করতে গিয়েছিল তখনও কি এরকম ভিড় হয়েছিল? এরকম আলো দিয়ে মায়েদের বাড়ি সাজানো হয়েছিল? মা বেঁচে থাকলে বাবা আর বিয়ে করতে পারতো না, এটা বুঝতে পারে অনি। কিন্তু এখন এই একটু আগে বাবাকে যখন মেয়েরা গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেল, তখন তো একদম মনে হলো না বাবার মনে কষ্ট আছে। বউ মরে গেলে যদি আবার বিয়ে করা যায় তো পিসিমা কেন বিয়ে করেনি? পিসিমা তো আবার শাড়ি পরে মাছ খেতে পারত। আজন্ম দেখা পিসিমার চেহারাটায় ও মনে মনে শাড়ি সিঁদুর পরিয়ে হেসে ফেলল। ধুৎ, পিসিমাকে একদম মানায় না। ঠিক ওই সময় ও শুনতে পেল কে যেন ওর দিকে এগিয়ে আসতে আসতে জিজ্ঞাসা করছে, কি চাই খোকা, এখানে দাঁড়িয়ে কি করছো? অনিমেষ কি বলবে মনে মনে তৈরি করতে না করতে লোকটা এসে দাঁড়ালো সামনে। নেমন্তন্ন খেতে এসেছো তো এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে যাও। লোকটা ওর পিঠে হাত রেখে বলছে, ভেতরে যাও। এখন তো বেশ সহজে যেতে পারে, কিন্তু বাবা দাদু। অনিমেষ এক পায়ে গিয়ে আবার থমকে দাঁড়ালো। কি হলো, দাঁড়ালে কেন? যাও। লোকটা কথাটা শেষ করতে ওর মনে হলো এবার এক ছুটে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু ততক্ষণে একটা সন্দেহ এসে গেছে লোকটার মনে। তোমার নাম কি? কোন বাড়িতে থাকো? আমি এখানে থাকি না, অনিমেষ বলল। কোন পাড়ায় থাকো? কার সঙ্গে এসেছো? আমি নেমন্তন্ন খেতে আসিনি। অনিমেষ প্রায় কেঁদে ফেলল। সঙ্গে সঙ্গে লোকটার চেহারা পাল্টে গেল। তাহলে এখানে ঘুরঘুর করছিস কেন? চুরি চামারি ধান্দা? যা ভাগ। অনিমেষ দেখলো লোকটা চড় মারার ভঙ্গিতে একটা হাত উপরে তুলছে। নিজেকে বাঁচানোর জন্য সরে যেতে না যেতে লোকটা খপ করে ওর হাত ধরলো। তোর হাতে এটা কি? বই? কোত্থেকে মেরেছো বাবা? প্রায় ছো মেরে বইটা কেড়ে নিয়ে লোকটা বেঁকিয়ে বেঁকিয়ে উচ্চারণ করলো, আনন্দমঠ। ধান্দাটা কি? আমার বইটি দিন, অনিমেষ কোনো রকমে বলল। এই চুপ, যা, পালা এখান থেকে। লোকটা তেড়ে উঠতে পেছন থেকে আরেকটা গলা শোনা গেল। কি হয়েছে শ্যামসুন্দর, চেঁচাচ্ছে কেন? আর এই ছোকরা তখন থেকে ঘুরঘুর করছে, এ পাড়ায় কোনো দিন দেখিনি। লোকটা মুখ ফিরিয়ে বলল, খুব সাবধান, আজকাল চোর ডাকাতের দল এসব বাচ্চা ছেলেকে পাঠিয়ে খবরাখবর নেয়। অনিমেষ দেখলো একজন বৃদ্ধ ভদ্রলোক ওদের দিকে এগিয়ে আসছেন। হঠাৎ মাথা গরম হয়ে গেল ওর। শ্যামসুন্দর নামে লোকটা কিছু বোঝার আগেই ও ঝাঁপিয়ে পড়ে হাত থেকে আনন্দমঠটা ছিনিয়ে নিল। এত জোরে লাফিয়ে উঠেছিল অনিমেষ, ও শ্যামসুন্দর ব্যালেন্স রাখতে না পেরে ঘুরে মাটিতে পড়ে গিয়ে ওরে বাপরে বাপ বলে চিৎকার করে অনিমেষকে জড়িয়ে ধরতে গেল। বেতাল হয়ে অনিমেষ মাটিতে পড়তে পড়তে কোনো রকমে শ্যামসুন্দরের মুখে একটা পেনাল্টি শট কষিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। অনিমেষকে ছেড়ে দিয়ে নিজের মুখ দুহাতে চেপে ডাকাত ডাকাত বলে শ্যামসুন্দর চেঁচাচ্ছে, আর সেই বৃদ্ধ ভদ্রলোক হঠাৎ গলা ফাটিয়ে একটা বিকট শব্দ তুলতে লাগলেন। সঙ্গে সঙ্গে গলির ভেতরে অনেকগুলো গলায় হৈ হৈ আওয়াজ উঠল। অনিমেষ দেখলো পিলপিল করে লোকজন বেরিয়ে আসছে গলি দিয়ে। আর দাঁড়ালো না অনিমেষ, এক হাতে বইটা সামলে প্রাণপণে ছুটতে লাগলো সামনের রাস্তা ধরে। কেউ পালিয়ে গেছে এটা বুঝতে না পেরে একটা অজানা অন্ধকার গলির ভেতরে ঢুকে পড়ল। এতদূর দৌড়ে এসে ওর হাত ধরে যাচ্ছিল। মুখ দিয়ে নিঃশ্বাস নিতে নিতে ও বুঝতে পারছিল আর পালাতে পারবে না। সামনে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ কিছু একটায় পা জড়িয়ে ও রাস্তায় ছিটকে পড়ে গেল। ওর মনে হলো ডান পায়ের বুড়ো আঙুলটা ফেটে চৌচির হয়ে গেছে। একটা অসহ্য যন্ত্রণা পাক খেয়ে উঠেছে পা বেয়ে। চুপচাপ শুয়ে থাকতে থাকতে ও টের পেল পেছনে কোনো পায়ের শব্দ নেই, কোনো গলা ভেসে আসছে না। তাহলে কি ওরা আর পেছন পেছন আসছিল না? ও কি বোকার মতো ভয়ের চোটে দৌড়ে যাচ্ছিল? একটু একটু করে সাহস ফিরে আসতে শরীর ঠান্ডা হলো, বুকের ভেতর ধুকধুকানিটা কমে এলো। অনিমেষ উঠে বসে নিজের বুড়ো আঙুলে হাত দিতেই আঙুলগুলো চটচটে হয়ে গেল। গরম ঘন বস্তুটি যে রক্ত তা বুঝতে কষ্ট হচ্ছিল না। আঙুলের চটচটে অনুভূতিটা হঠাৎ ওকে কেমন আচ্ছন্ন করে ফেলল। একাই অন্ধকারে মাটিতে বসে মাধুরীর মুখটা দেখতে পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো অনিমেষ। পায়ের গোড়ালির উপর ভর করে কয়েক পা হেঁটে আসতে ও একসঙ্গে অনেকগুলো আলো দেখতে পেল। আলোগুলো খুব উজ্জ্বল নয়, পরপর লাইন কিছুটা দূরে চলে গেছে। কাছাকাছি অনেকগুলো গলা শুনতে পেল সে। বেশিরভাগ গলায় মেয়েলি, কেউ হাসছে কেউ গান গাইছে। এইরকম গলায় কোনো মেয়েকেও হাসতে শোনেনি কোনোদিন। ওকে দেখে মেয়েগুলো মুখের কাছে আলো তুলে ধরল। অবাক চোখে অনিমেষ দেখলো পরপর অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে সার দিয়ে। কেমন সব সাদা সাদা মুখ, আর তাতে পড়েছে লণ্ঠন কুপির আলো, যেন নিজেদের মুখ অনিকে দেখানোর জন্য ওরা আলোগুলো তুলেছে। একটা মেয়েলি গলায় চিৎকার উঠল, এ যে দেখি কেষ্ট ঠাকুর, নাড়ুগোপাল, ননি খাবার ইচ্ছে হয়েছে বুঝি। সঙ্গে সঙ্গে আলোগুলো নিচে নেমে এলো।
উমা, এই যে দেখছি পুচকে ছেলে। আমি ভাবলাম নাগর এলো বুঝি। খিলখিল করে হেসে উঠল একজন। এগুলো হলো খুদে শয়তান, বুঝলে দিদি। একটু সুরসুরি উঠেছে কি এসে হাজির। ঝ্যাটামার ঝ্যাটামার। আহ থামো তো, রাম না বলতেই রামায়ণ গাইছো। অনিমেষ দেখলো একটা লম্বা মতন মেয়ে লণ্ঠন হাতে ওর দিকে এগিয়ে এলো। এই ছোড়া, এখানে এসেছিস কেন? আমি আর আসবো না, অনিমেষ তাড়াতাড়ি বলে উঠল। সঙ্গে সঙ্গে হাসির রোল ছড়িয়ে পড়ল। কান ধরে বলতে বল রে। মেয়েটি এক হাত কোমরে রেখে অন্য হাতে হারিকেন ধরে আবার বলল, কিন্তু এসেছিস কেন? জানিস না এ মহল্লার নাম বেগুনটুনি? এখানে আসতে নেই নাকি জেনে শুনে এসেছিস? ঘাড় নাড়ল অনিমেষ, তারপর বলল, আসতে নেই কেন? মেয়েটি কি বলতে গিয়ে থেমে গেল। তারপর একটু নরম গলায় জিজ্ঞেস করলো, তুমি কোন স্কুলে পড়ো? হঠাৎ তুই থেকে তুমিতে উঠে গেলে অনিমেষের কেমন অস্বস্তি হতে লাগলো। জেলা স্কুলে। বলতে বলতে ও যন্ত্রণায় মুখ বিকৃত করে ফেলল। মেয়েটি বলল, কি হয়েছে, ऐसा করছো কেন? অনিমেষ পাটা তুলে ধরতে মেয়েটি মুখে হাত চাপা দিয়ে প্রায় চিৎকার করে উঠল, উমা, এ যে দেখছি রক্তগঙ্গা ছুটছে, ক্যাসে হলো? অনিমেষ দেখলো আরও কয়েকজন এগিয়ে এসে মুখ বাড়িয়ে ওর পা দেখছে। একজন বলল, ছেড়ে দে, এই সন্ধেবেলা আর ঝামেলা বাড়াস না। কে একজন জড়ানো গলায় গান গাইতে গাইতে এদিকে আসছে দেখে সবাই হৈ হৈ করে আবার বাতি নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ল। প্রথম মেয়েটি সেদিকে একবার দেখে একটু ইতস্তত করে এক হাত অনিমেষের পিঠের উপর রেখে বলল, তুমি আস্তে আস্তে আমার কামরায় উঠে এসো তো। একটু এগুলেই সার দেওয়া মাটির ঘর দেখতে পেল অনিমেষ। তারই একটা মেয়েটি ওকে নিয়ে ঢুকলো। ঘরের মধ্যে লণ্ঠনটা রেখে মেয়েটি ওকে বসতে বলল। আসবাব বলতে একটা তক্তপোষ আর ওপর বিছানা করা, দুটো বালিশ, কোনো পাশ বালিশ নেই। দেওয়ালে একটা ভাঙা আয়না ঝোলানো, একদিকে দড়িতে কিছু জামাকাপড় এলোমেলোভাবে টাঙানো। ওকে বসতে বলে মেয়েটি তক্তপোষের তলা থেকে একটা টিনের সুটকেস টেনে বের করে তা থেকে অনেকটা পার ছিঁড়ে নিয়ে এসে বলল, দেখি গোড় বাড়াও। ওর খুব সংকোচ হচ্ছিল মেয়েটি পা ধরায়, কিন্তু হঠাৎ ওর মনে হলো মেয়েটি খুব ভালো, এত ভালো যে তার কাছে আসতে কোনো বাধা নেই। তপু পিসির চেয়ে বেশি বড় হবে না মেয়েটি, কিন্তু সাজগোজ একদম অন্যরকম। এরা কারা? এই যে এত মেয়ে একসঙ্গে রয়েছে, সন্ধ্যাবেলা আলো নিয়ে ঘুরছে কি জন্য? এটা কি কোনো হোস্টেল? ওদের স্কুলে যেমন ছেলেদের বোর্ডিং আছে তেমন কিছু? কিন্তু মেয়েরা এত চেঁচিয়ে হাসবে কেন? ওর মনে পড়ে গেল হেমলতা ওকে যে অপ্সরাদের গল্প বলেছিলেন, তারাও তো এরকম হাসি গান নিয়ে থাকে, দরকার হলে ভগবানদের সবাই গিয়ে নেচে আসে। এরা কি নাচ জানে? তো অপ্সরারা দারুণ সুন্দরী হয়, এরা তো কেমন কালো কালো। হঠাৎ ডান পায়ের বুড়ো আঙুলে চাপ লাগতে অনিমেষের নজর পায়ের দিকে চলে এলো। ও দেখলো ওর পায়ের ওপর লম্বা একটা ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে। ওদের ড্রিল স্যার খুব সুন্দর করে ব্যান্ডেজ বাঁধার যে কায়দাটা ওদের শিখিয়ে দিয়েছেন, এই মেয়েটা নিশ্চয়ই সেটা জানে না। কি আর দর্দ লাগছে? মেয়েটি গিট বেঁধে ওর পা কোল থেকে নামিয়ে দিল। ঘাড় নেড়ে না বলে অনিমেষ উঠে দাঁড়াতে ওর মনে হলো কি একটা যেন ওর কাছে নেই। কি নেই বুঝতে না পেরে ও নিজের হাতের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল অনিমেষ। ও যখন দৌড়ে গলির মুখে আসে তখনও বইটা তার হাতে ধরা ছিল। হাত জোড়া হয়েছিল বলে একটুও চুলকোতে পারেনি। তাহলে নিশ্চয়ই অন্ধকারে হোঁচট খেয়ে ও যখন আছড়ে পড়েছিল তখন বইটা ছিটকে গিয়েছে। গোড়ালির উপর ভর করে ও প্রায় দৌড়ে বাইরে আসছিল কিছু না বলে। মেয়েটি চট করে ওর হাত ধরে বলল, চলতে পারবে তো? দ্রুত ঘাড় নাড়ল অনিমেষ। হ্যাঁ বলে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে এলো। মেয়েটি খুব অবাক হচ্ছিল ওর এরকম পরিবর্তনে। লণ্ঠন হাতে পেছন পেছন খানিকটা এসে চেঁচিয়ে বলল, আরে শোনো, সামালকে যাও। ততক্ষণে অনিমেষ অনেকটা দূর চলে গেছে। কিন্তু গলিটার মধ্যে এত অন্ধকার কেন? যে জায়গাটাও আছাড় খেয়ে পড়েছিল সে জায়গাটা যে ছায় বোঝা যাচ্ছে না কোথায়। পা দিয়ে রাস্তাটা হাঁটতে দেখতে লাগলো অন্ধের মতন। নতুন স্যার বলেছেন এই বই না পড়লে দেশকে জানা যাবে না, আমাদের ইতিহাস জানা যাবে না। এই অন্ধকারে অনিমেষ কোথাও বইটার অস্তিত্ব খুঁজে পেল না একা একা। ঠিক এই সময় অন্ধকার ফুঁড়ে একটা চিৎকার উড়ে এলো গলাটা ক্যানে। কে রে এখানে ঘুরঘুর করে? ট্যাকখালির জমিদারের পো নাকি? বাপের বাসি বিয়ে দেখার বড় স্বাদ না রে, যা বেরো এখান থেকে। চারপাশে তাকিয়ে অনিমেষ কাউকে দেখতে পেল না। এই অন্ধকার গলিতে কাউকে দেখা অসম্ভব, অথচ ওর মনে হচ্ছে এই কথাগুলো যে বলল সে যেন স্পষ্ট তাকে দেখতে পাচ্ছে। কেমন শিরশির করতে লাগলো ওর। এখান থেকে এক দৌড়েও বড় রাস্তায় চলে যেতে পারে। কিন্তু বইটা? ধীরে ধীরে ও পেছন দিকে তাকালো। একটা আলো পেলে হতো, কেউ যদি একটা আলো দিত ওকে। গোড়ালিতে ভর করে ও আবার ফিরে এলো। ওকে দেখে একজন শীষ দিয়ে উঠল।
আ গিয়া মেরা জান, খিলাও দো খিলি পান। আরেকজন বলে উঠল, হায় কপাল, এছাড়ার দেখছি জোয়ার এসেছে। তুই যত ওকে ঘরে ফেরত পাঠাবি কবুতরি, ও তত এখানে ঘুরঘুর করবে দেখ। অনিমেষ দেখলো সেই মেয়েটি লণ্ঠন হাতে দ্রুত ওর দিকে এগিয়ে এলো। তাহলে এর নাম কবুতরি? বেশ সুন্দর নাম তো। ওর কাছে এসে কবুতরি বলল, ফির চলে এলে, ঘর যাও। এখন ওর কথার মধ্যে বেশ একটা ঝাঁজ টের পেল অনিমেষ। সেই নরম ভাবটা নেই। মুখ ঘুরিয়ে ও আবার গলিটার দিকে তাকালো, একদম ঘুটঘুট করছে। ওর কাছে আলো চাইলে কি খুব রেগে যাবে? কবুতরি সেটা লক্ষ্য করে বলল, ডর লাগছে নাকি? আসতে ডর নেই, যেতে ডর। চলো, আমি যাচ্ছি, ফির কভি আসবে না এখানে। লণ্ঠনটা এক হাতে ধরে অন্য হাতে অনিমেষকে টানতে টানতে কবুতরি হাঁটতে লাগলো। কয়েক পা এগোতেই বাঁ দিকে চোখ যেতে চমকে উঠল অনিমেষ। একটা বুড়ি শুকনো মুখ ফোকলা দাঁতে হাসছে। তার চোখ দুটো খুব বড়, সমস্ত চামড়া ঝুলছে। দুটো শুকনো পায়ের ফাঁকে মুন্ডুটা ঝোলানো, যেন উবু হয়ে বসে আছে। বোধহয় কেউ সরিয়ে না দিলে নড়তে পারে না। হারিকেনের আলো ওর মুখ থেকে সরে যাবার আগে ক্যানক্যানে গলায় বেরিয়ে এলো মুখ থেকে, কিরে বিয়ে দেখলি? হ্যাঁ। বুকের ভেতর হিম হয়ে যায় আচমকা। হাঁটতে হাঁটতে কবুতরি বলল, ডরমত, ও বহুত ভালো বুড়ি আছে, আমাদের দেখভাল করে। হোঁচট খাওয়া জায়গাটায় এসে অনিমেষ দাঁড়িয়ে পড়ল। লণ্ঠনের আলো গলির ভেতর নাচতে নাচতে যাচ্ছে। ব্যাকুল চোখে ও চারধারে খুঁজতে লাগলো। সব জায়গায় আলো যাচ্ছে না। বইটা কত দূরে যেতে পারে? কিছু দূর এগিয়ে থমকে দাঁড়ালো কবুতরি। কি হলো, খাড়া হয়ে গেলে কেন? আর ঠিক তখনই ও দেখতে পেল রাস্তার পাশে নর্দমার গায়ে নরম পাকের ভেতর বর্ষার মতো গেঁথে আছে বইটা। এক ছুটে অনিমেষ বইটাকে তুলে নিল। টপ টপ করে কয়েক ফোঁটা কাদামাখা জল গড়িয়ে পড়ল নিচে। তলার দিকটা কাদায় ভিজে কালো হয়ে গিয়েছে। নতুন স্যার কি বলবেন ওকে? হাত দিয়ে মলাটের কাদা মুছতে গিয়ে কাগজটা আরও কালো কালো হয়ে গেল। আলোটা বেড়ে গেলে ও দেখলো কবুতরি পাশে এসে দাঁড়িয়েছে। কি খুঁজছ? কার কিতাব? অনিমেষ বলল, আমার, পড়ে গিয়েছিল এখানে, কাদা লেগে গেছে। লণ্ঠনটা নামিয়ে রেখে কবুতরি হঠাৎ বইটা টেনে নিল। উবু হয়ে বসে মলাটের উপর পাগড়ি মাথায় বঙ্কিমচন্দ্রের ছবিটা খানিকক্ষণ দেখে জিজ্ঞাসা করল, নাম কি এই কিতাবের? অনিমেষ বলল, আনন্দমঠ। বইটা খুলে পাতাগুলো উল্টাতে উল্টাতে কবুতরি বলল, জাদা নষ্ট হয়নি। শেষ পাতায় কিছুটা কাদা ছিল, আঙুল দিয়ে সেটাকে মুছতে খানিকটা দাগ হয়ে গেল। বইটা ফেরত দিয়ে কবুতরি জিজ্ঞাসা করলো, এখন সাফ করলে আরও খারাপ হবে। তারপর একটা লাইন পড়ে ফেলল, বিসর্জন আসিয়া প্রতিষ্ঠাকে লইয়া গেল। লাইনটার মানেও কিছুতেই বুঝতে পারল না। দাদুর সঙ্গে চলে আসার পর আর স্বর্গ ছেড়ে যায়নি অনিমেষ। মহিতোষ এর মধ্যে অনেকবার এসেছেন জলপাইগুড়িতে। প্রত্যেকবারই স্ত্রীকে নিয়ে এসেছেন, রাত্রে থাকেননি কখনো, বেলায় বেলায় চলে গিয়েছেন। হেমলতা বলেছিলেন, মা না বলতে পারিস তুই, নতুন মা বলে ডাকি শনি। আমিও তাই বলতাম, হাজার হোক মা তো। ওরা এলে ধারে কাছে থাকতো না অনি। প্রথম দিকে কেমন একটা অস্বস্তি, পরে লজ্জা লজ্জা করত। অথচ ওরা আসবেন ছুটির দিন দেখে, যখন অনিকে বাড়িতে থাকতেই হয়। মহিতোষ বাড়ি এসে বেশিরভাগ সময় তার বাবার সঙ্গে গল্প করেন, চা বাগানের বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন। সেই সময় তার স্ত্রী রান্নাঘরে হেমলতার পাশে গিয়ে বসে থাকে। মেয়েটির বয়স অল্প এবং হেমলতা প্রথম আলাপেই বুঝে গিয়েছিলেন মেয়েটির স্বভাবের সঙ্গে মাধুরীর যথেষ্ট মিল আছে। চিবুকের আদলটায় তো মাধুরী বসানো, সেই রকমই হাবভাব। তবে মাধুরী একটু ফর্সা ছিল, এই যা। প্রথম কদিন তো একদম কথাই বলেননি। হেমলতা 3 বার জিজ্ঞাসা করলে একবার উত্তর পান। সে সময় কী কারণে মোহিত সেদিকে এসেছিলেন, হেমলতা তাকে ডেকে বললেন, ও মহি, তোর বউয়ের বোধহয় আমাকে পছন্দ হয়নি, আমার সঙ্গে একদম কথা বলে না। মোহিত উত্তর দেননি কিছু, চুপচাপ চলে গিয়েছিলেন ঘর থেকে। তার চলে যাওয়া বুঝতে পেরে খুব আস্তে অথচ দ্রুত নতুন বউ বলে উঠেছিল, আমার ভয় করে। ভয়? ভয় কেন? অবাক হয়েছিলেন হেমলতা। মাথা নিচু করে নতুন বউ বলেছিল, আমি যদি দিদির মতো না হই। ব্যাস, সঙ্গে সঙ্গে জল হয়ে গেলেন হেমলতা। মহিতোষের বিয়ে করাটা উনি একদম পছন্দ করেননি, সেটা সবাই জানে। নতুন বউ এলে একটা দূরত্ব রেখে গেছেন এই কয়দিন। কখনো অনিকে বলেননি কাছে আসতে। সেই প্রথম দিন ওরা যখন জোরে এলেন, বউ এসে তাকে প্রণাম করলো, কানে দুল দিয়ে আশীর্বাদ করলেন যখন, তখন শরীরশেখর অনিকে ধরে দাঁড়িয়েছিলেন। ছেলেটা আগাগোড়া মুখ নিচু করে দাঁড়িয়ে থেকে ওদের প্রণাম করে চলে গেল। শ্বশুর সামনে তখন নতুন বউ এক মাথা ঘুমটা দিয়ে দাঁড়িয়ে। এখন এই মেয়েটার কথা শুনে বুকটা কেমন করে উঠল হেমলতার। মাধুরীর মুখটা ভাবতে গিয়ে কাঁপুনি এলো শরীরে। কোনো রকমে নিজেকে সামলে বললেন, তোমার নামটা আমার একদম ভালো লাগে না বাপু।
আমি কিন্তু তোমাকে মাধুরী বলে ডাকবো। সঙ্গে সঙ্গে চমকে উঠে ওর দিকে তাকিয়েছিল নতুন বউ। হেমলতা দেখেছিলেন দুটো বড় বড় চোখ ওর দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রয়েছে। সেদিকে তাকিয়ে হেমলতা দেখলেন একটু একটু করে জল গড়িয়ে এসে চোখের কোণায় জমা হচ্ছে। খুব বড় একটা অন্যায় করে ফেলেছেন বুঝতে পেরে গেছেন ততক্ষণে। শরীরশেখর চিরকাল তাকে বকাবকি করেছেন পেট আলগা বলে। মনে যা আসে মুখে তা না বললে স্বস্তি পান না হেমলতা। এই মেয়েটাকে মাধুরী বলে ডাকলে মনটা শান্ত হবে ভেবেই কথাটা বলেছিলেন। খপ করে নতুন বউয়ের হাতটা ধরলেন হেমলতা। রাগ করলি ভাই? আমি তোকে সত্যি বলছি, দুঃখ দিতে চাইনি। নতুন বউয়ের তখন গলা ধরে গেছে। আপনি আমাকে যা খুশি ডাকুন। হেমলতা বললেন, দেখি তোর একটা পরীক্ষা নেই। কাল রাত্রে পায়েস করেছিলাম, অনির জন্য এক বাটি সরপাতা হয়ে আছে, ওটা নিয়ে ছেলেটাকে খাইয়ে আয় দেখি। বেলা হয়ে গেল। কথার নেশায় হেমলতা কখন টপ করে যে তুইতে নেমে এসেছেন নিজেই বুঝতে পারেননি। বয়সে ছোট কাউকে যদি ভালো লেগে যায় তাহলে তাকে তুই না বললে একদম সুখ হয় না তার। ঘরের কোনায় মেরসেফের ভেতর পায়েসের বাটিগুলো চাপা দেওয়া আছে। আগের সন্ধেবেলায় রাধা পায়েস এক একটা বাটিতে ঢেলে রেখে দেন হেমলতা। নাড়াচাড়া না হয় বাটিগুলোতে পায়েস জমে গিয়ে পুরো সর পড়ে যায়। শরীরশেখরের ভালোবাসার জিনিসের মধ্যে এখন এই একটা জিনিস টিম টিম করে বেঁচে রয়েছে। ভালো দুধ পাওয়া যায় না এখানে। সর্বছেড়ে যখন পায়েস রান্না হতো 7 বাড়ির লোক টের পেত। কালাডোনিয়া চালের গন্ধে চারধার ম করত। শরীরশেখর নিজেই এক জামবাটি পায়েস দুবেলা খেতেন। দাদুর এই শখটা পেয়েছে নাতি। পায়েস খেতে বড় ভালোবাসে ছেলেটা। আজ মহিতোষরা আসবেন বলে প্রত্যেকের জন্য আলাদা বাটিতে পায়েস রেঁধে রেখেছেন হেমলতা। সকালে দেখেছেন সেগুলো জমে গিয়েছে বেশ। বিভিন্ন সাইজের বাটি আছে মিরসেফে। নতুন বউ উঠে দাঁড়ালে তিনি মিরসেফটা ওকে দেখিয়ে দিলেন। বুক সমান মিরসেফের দরজা খুলে নতুন বউ সেদিকে তাকাতেই হেমলতা আর চোখে দেখতে লাগলেন। অনির মন অল্পে ভরে না। ছোট বাটিতে পায়েস দিলে চেঁচামেচি করবেই। নতুন বউ কোন বাটিটা তোলে দেখছিলেন তিনি। মন বোঝা যাবে, দেওয়ার হাতটা টের পাওয়া যাবে। মেয়েটার বুদ্ধি আছে। মনে মনে খুশি হলেন হেমলতা। বড় 3টে বাটির একটাকে বের করে আনলো নতুন বউ। ছোট দুটোতে হাত ছোঁয়ালো না। যাক, অনিটার কখনো কষ্ট হবে না। চামচটাও মনে করে নিল। হেমলতা বললেন, বড় বাড়িতে রয়েছে ও, তুই গিয়ে ভালো করে আলাপ করে পায়েস খাইয়ে আয়। এক পা হেঁটে আবার দাঁড়িয়ে পড়ল নতুন বউ। কিছু একটা বলবো বলবো করে যেন বলতে পারছিল না। সেটা বুঝতে পেরেই যেন হেমলতা বললেন, কি হলো? আরে বাবা, নিজের ছেলের কাছে যাচ্ছিস, লজ্জা কিসের? অনি বড় ভালো ছেলে, মনটা খুব নরম। নে যা, আমি আর বকবক করতে পারছি না, উনুন কামাই যাচ্ছে। ভেতরের বারান্দায় শরীরশেখর মহিতোষের সঙ্গে বসেছিলেন। ঘাড় ঘুরিয়ে নতুন বউকে দেখলেন শরীরশেখর। এক মাথা ঘোমটা, আঁচলের তলায় কিছু একটা ঢেকে নিয়ে উঠোন পেরিয়ে আসছে। ওকে দেখলেই চট করে মাধুরীর কথা মনে পড়ে যায়। মাধুরীও ঘোমটা দিত, তবে এতটা নয়। সে মেয়েকে পছন্দ করে এনেছিলেন তিনি। তার পছন্দের জিনিস বেশি দিন টেকে না। ছেলের দিকে তাকালেন। মহিতোষও বউকে দেখছে। একটুও গলা ছেড়ে নিয়ে বললেন, মেয়েটাকে ওর বাপের কাছে নিয়ে যাও না কেন? প্রত্যেকবারই দেখতে পাই এখানে এসেই ফিরে যাচ্ছ। হঠাৎ এ ধরনের কথার জন্য তৈরি ছিলেন না মহিতোষ। কিছু একটা নিয়ে স্ত্রীকে ওদিকে যেতে দেখে অবাক হয়েছিলেন তিনি। এই প্রথম এ বাড়িতে ওকে দিয়ে কোনো কাজ করাচ্ছে দিদি। কিন্তু কার কাছে? ওখানে তো অনি থাকে। ছেলের সঙ্গে এখন ভালো করে কথা হয় না তার, কেমন অস্বস্তি হয়। স্ত্রীকে অনির কাছে যেতে দেখে হঠাৎ খুব আরাম বোধ হচ্ছিল। এই সময় বাবার প্রশ্নটা কানে কি বলবেন বুঝতে না পেরে কান চুলকে বললেন, যেতে চায় না ও। ভ্রু কুঁচকালেন শরীরশেখর। সে কি? না না, এ কথা ঠিক নয়, তোমারই উদ্যোগী হওয়া উচিত। এক শহরে বাড়ি, তার মা বাবা কি ভাবছেন বলো তো? শরীরশেখর নিজে কখনো ছেলের শ্বশুর বাড়িতে যান না। অনেক অনুরোধ সত্ত্বেও যেতে পারেন না। মহির বিয়ের রাত্রে বাড়ি ফিরে তার যে অভিজ্ঞতা হয়েছিল সে কথা কাউকে বলা হয়নি, এমনকি হেমলতাকেও নয়। নাতির মুখের দিকে চেয়ে সেদিন তিনি অবাক হয়ে গিয়েছিলেন। নতুন বউ এদিকটায় কখনো আসেনি। বিরাট বারান্দা পেরিয়ে সার দেওয়া ঘরগুলোর কোনোটায় অনিমেষ আছে বুঝে উঠতে সময় লাগলো তার। দরজাটা ভেজানো ছিল। হঠাৎ তার মনে হলো শরীর অবশ হয়ে যাচ্ছে, হাতে কোনো সার নেই। এ বাড়িতে যেদিন প্রথম এসেছিল সেদিনও এরকম মনে হয়নি। এত বড় একটা ছেলে যার, তাকে বিয়ে করতে কখনোই ইচ্ছে হয়নি তার। তবু বিয়েটা হয়ে গেল। আর বিয়ের পর স্তক অহরহ যার নাম শুনছেও, সে হলো এই ছেলে। মহিতোষের কথাবার্তায় বুঝতে পেরেছে ছেলের মন জয় করতে মহিতোষ স্ত্রীকে যেন পরোক্ষভাবে নির্দেশ দিচ্ছেন। কিন্তু সেটা কি করে হয়? আজ অবধি জেনে শুনে কোনো মন জয় করার চেষ্টা ওকে করতে হয়নি। সেটা কি করে করতে হবে মহিতোষ তাকে শিখিয়ে দেননি কিছু। ভেজানো দরজাটা ঠেললো নতুন বউ।